আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ারের পক্ষ থেকে বাংলা স্পেশাল বোর্ড প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সো আমরা আজকে বাংলা বিশেষ করে সমাস এই টপিকটা থেকে আমরা প্রশ্ন ব্যাংক সলিউশন করব। ওকে, তো আমরা ঢাকা বোর্ড 2012 এই প্রশ্ন ব্যাংকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো তোমরা একটু খাতা কলম নিয়ে বসে যাবে এবং আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে আমরা সেগুলো কিভাবে পরীক্ষা খাতায় লিখলে ভালো নাম্বার পাবো আমরা সেই বিষয়টা তুলে ধরবো আজকের ক্লাসে। খেয়াল করে দেখো, আমাদের একটা প্রশ্ন আসলো কি আমরা এটা কোন সমাস। তো আমাদের পরীক্ষাতে কিন্তু এভাবে কিন্তু শব্দ দিয়ে আসবে এবং আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে। তো আমরা যখন দেখব যে শব্দের শেষে যখন রা থাকবে, খেয়াল করে দেখো, এখন আমাদেরকে এরকম ভাবে যে কোনো 7 থেকে 8টা শব্দ দিবে, তার মধ্যে থেকে আমাকে 5টি শব্দের সমাস নির্ণয় করতে হবে। এখন আমরা যখন ওই শব্দের শেষে যখন রা দেখব, খেয়াল করে দেখো, এখানে আমরা শব্দের শেষে কি পেলাম? রা পেলাম। তাহলে আমরা শুধু এইটুকু মনে রাখবো যে শব্দের শেষে যদি রা থাকে তখন সেটা হচ্ছে নিত্য সমাস। শব্দের শেষে যদি রা থাকে তখন সেটা হবে নিত্য সমাস। ওকে, তো আমরা জাস্ট এইটুকু নোট করে নিব যে শব্দের শেষে যদি রা থাকে তাহলে সেটা হবে নিত্য সমাস। তাহলে আমরা এটার ব্যাস বাক্যটা কিভাবে লিখতে পারি? যে তুমি, সে, ও, আমি। আমরা ব্যাস বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা এর ব্যাস বাক্যটা আমরা কি পাবো? যে তুমি, সে ও আমি, অথবা তুমি, আমি ও সে, আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে যে কোনো একভাবে লিখলে হবে। এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি একটু খেয়াল করি যে ঠিক পরের প্রশ্নটা খেয়াল করে দেখো, এখানে প্রশ্নটা আসলে কি অক্ষত এই শব্দটি সমাস নির্ণয় করতে হবে। এখন আমরা যখন কোনো প্রশ্নে, খেয়াল করে দেখো, আমরা যখন কোনো প্রশ্নের শুরুতে অ থাকবে আমরা এটা লিখে নিই যে শুরুতে শুরুতে অ, তারপর হচ্ছে অনা, বে, বি, না, তারপর হচ্ছে নি। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে নিই যে শব্দের শুরুতে যদি অ থাকে, তারপর হচ্ছে অনা থাকে, বে থাকে, বি থাকে, না থাকে, নি থাকে, তখন তখন সেটা হবে নঞ্চ তৎপুরুষ সমাস। তখন সেটা হবে নঞ্চ তৎপুরুষ সমাস। তখন সেটা হবে নঞ্চ তৎপুরুষ সমাস। তো এখন আমাদের এই শব্দের শুরুতে হচ্ছে অ, তার মানে আমরা এটাকে নঞ্চ তৎপুরুষ সমাস হিসেবে নিতে পারি। এখন আমাদেরকে এই সমাসের ব্যাস বাক্যটা নির্ণয় করতে হবে। তো আমরা মনে রাখবো এই নঞ্চ তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যের শুরুতে থাকবে, সরি, এটা হবে না, ব্যাস বাক্যের শুরুতে থাকবে নয় অথবা ন থাকবে। আমরা এই দুইটা কথা মনে রাখবো। আমাদের ব্যাস বাক্যের শুরুতে হয় ন লিখতে হবে, না হয় নয় লিখতে হবে। তাহলে এইখানে প্রশ্নের মধ্যে দেখো শুরুতে যেহেতু অ দেওয়া আছে, তাহলে আমাকে এটা লিখতে হবে কি? নয়। তাহলে অ এর পরিবর্তে লিখবো নয়, আর বাকি যে শব্দটা থাকবে সেটা অপরিবর্তিত থাকবে। তার মানে অক্ষত আমরা কি লিখলাম? অ এর পরিবর্তে নয়, আর বাকি শব্দটা অপরিবর্তিত থাকবে। তাহলে কি নয় ক্ষত। আর আমরা সমাসের নামটা দিব কি? নঞ্চ নঞ্চ তৎপুরুষ নঞ্চ তৎপুরুষ সমাস। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে সমাসের নামটা লিখে দিব। আর আমাদেরকে যে আমাদের প্রশ্নটা যেভাবে আসবে আমরা কি করব? প্রথমে ব্যাস বাক্যটা লিখে নেব, ঠিক তারপরে কিন্তু আমরা সমাসের নামটা লিখবো। ওকে, তাহলে আমাদেরকে দুইটা কথা মাথায় রাখতে হবে। প্রথমে কি লিখবো? আমরা ব্যাস বাক্যটা লিখে ফেলবো। যেমন দেখো যে নয় ক্ষত, এটা হচ্ছে কি ব্যাস বাক্য। ঠিক তারপরে কি করব? আমরা সমাসের নাম লিখবো। এরপরে খেয়াল করে দেখো যে আমরা যদি পরের শব্দটা দেখি যে দেশ ভঙ্গ। ওকে, তো এখন এই দেশ ভঙ্গ এটার মানেটা কি? এটা মানেটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি সমাসের নামটা কিন্তু খুব সহজে বুঝতে পারবা। তো দেখো সমাস মানেটা কি, তুমি দেখবা যে একটা বড় শব্দকে যখন তুমি ছোট করে বলবা তখন সেটা হবে সমাস। আবারও বলছি, যখন একটা বড় শব্দকে ছোট করে বলবা তার মানে কি? সমাসের মানেটা হচ্ছে শব্দ সংক্ষেপণ, মানে বড় শব্দকে ছোট করে বলা। এখন এই যে আমরা দেশ ভঙ্গ, এটা হচ্ছে ছোট শব্দ, এটা বড় শব্দটা ছিল যে দেশকে ভঙ্গ। ওকে, তাহলে আমরা বড় শব্দটা লিখে নিই
এই দেশকে ভঙ্গ মানেই হচ্ছে এই দেশ ভঙ্গ। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই যে দেশকে ভঙ্গ মানে হচ্ছে দেশ ভঙ্গ, এখন দেশকে এখানে তুমি দেখো একটা বিভক্তি দেওয়া আছে, কে বিভক্তি। এখন যদি প্রশ্নে অর্থাৎ ব্যাস বাক্যে যদি কে বিভক্তি থাকে, তখন আমরা সমাসের নাম দিব দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ওকে, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখন কি শিখলাম, যে যদি দ্বিতীয় বিভক্তি থাকে অর্থাৎ যদি কে বিভক্তি থাকে, আমরা সেটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস হিসেবে আমরা এটাকে নেব। ওকে, এখন আমি কয়েকটা টেকনিক তোমাদেরকে বলি, যেমন আর কি কিভাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস হতে পারে। ওকে, যেমন দেখো আর কি কি থাকতে পারে, যে খেয়াল করে দেখো শুরুতে, সরি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, এই কালারটা নেই, ঠিক আছে এটা। তো আমরা একটু নোটস করে নিই। তাহলে আমরা লিখব যে আর কি কি থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তাহলে আমরা লিখলাম যে শুরুতে, শুরুতে যদি কোনো শব্দের শুরুতে চির থাকে, ঠিক আছে, কোনো শব্দের শুরুতে যদি চির থাকে, হ্যাঁ, তখন সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা কি শিখলাম, কোনো শব্দের শুরুতে যদি চির থাকে, আমরা সেটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস হিসেবে নেব। ওকে, তো যেমন দেখো আমি এখানে ধরো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসলো যে চির সুখী, ওকে, চির দুঃখী। তো এখন দেখো বা চিরকুমার এভাবে আসলো। তো আমরা তো জানি যে শব্দের শুরুতে যদি চির থাকে, আমরা সেটাকে কি দেব, আমরা সেটাকে অবশ্যই দ্বিতীয় তৎপুরুষ সমাস হিসেবে নেব। ওকে, তো একইভাবে যদি কোনো প্রশ্নে অর্থাৎ কোনো ব্যাস বাক্যে যদি কে অথবা রে বিভক্তি থাকে, কে অথবা রে, তখন আমরা সমাসের নামটা দিব দ্বিতীয় তৎপুরুষ তৎপুরুষ সমাস। ঠিক আছে, কে অথবা রে বিভক্তি থাকলেও আমরা সেটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস হিসেবে নেব। ওকে, তো এখন খেয়াল করো, যেমন যদি চির থাকে আমরা ব্যাস বাক্যটা কিভাবে লিখব, যদি চির থাকে আমরা জাস্ট মাঝখানে কি লিখবো, কাল বেপিয়া, কাল বেপিয়া এভাবে লিখবো। যেমন দেখো চিরসুখী আর ব্যাস বাক্যটা লিখবে এভাবে যে চিরকাল, চিরকাল বেপিয়া, চিরকাল বেপিয়া সুখী। ঠিক আছে, এইভাবে জাস্ট আমরা কি করব, মাঝখানে কাল বেপিয়া এই শব্দটা কিন্তু মাঝখানে আসবে। তো একইভাবে ধরো তোমার চির দুঃখী, এটা আমাদের পরীক্ষার প্রশ্নে আসলো, তখন আমরা কি করব, যে জাস্ট মাঝখানে কাল বেপি এই শব্দটা আমরা লিখে দেব। তাহলে আমাদের এই প্রশ্নটা অ্যান্সারটা কি হবে, যেমন চিরকাল বেপিয়া দুঃখী, এভাবে আমরা অ্যান্সারটা লিখে দেব। ধরো তোমার চিরকুমার এভাবে আসলো, তাহলে আমরা কিভাবে লিখবো, চিরকাল বেপিয়া কুমার, চিরকুমার। ওকে, তো আমরা এইভাবে জাস্ট আমরা লিখে দেব। ওকে, তাহলে আমরা এবার নেক্সট প্রশ্নে আসি। আচ্ছা, খেয়াল করে দেখো মেঘ লুপ্ত। এখন এই প্রশ্নটা আমরা দেখলাম যে মেঘ লুপ্ত। আচ্ছা আমি একটু চেঞ্জ করে দেই। তো মেঘ লুপ্ত, খেয়াল করে দেখো, এখন তুমি যখন কোনো প্রশ্নের শেষে যখন লুপ্ত দেখবা, কোনো শব্দের শেষে যখন লুপ্ত দেখবা, লুপ্ত, তখন মনে রাখবা সেখানে, তখন সেখানে তৃতীয় বিভক্তি থাকবে। আর তৃতীয় বিভক্তিগুলো কি, দ্বারা, দিয়া, তারপর হচ্ছে কর্তৃক, দ্বারা, দিয়া, কর্তৃক, তৃতীয় বিভক্তি। আর মনে রাখবা কোন শব্দের শেষে যদি লুপ্ত থাকে, আমরা সমাসের নামটা দেব তৃতীয় তৎপুরুষ সমাস। কোন শব্দের শেষে যদি লুপ্ত থাকে, তখন আমরা কি দেব, তৃতীয় তৎপুরুষ সমাস অ্যান্সারটা দিব। তাহলে তৃতীয় তৎপুরুষ সমাসের মধ্যে অবশ্যই আমাদেরকে এই বিভক্তিগুলো আমাকে ব্যাস বাক্যে লিখতে হবে। এই যে আমরা লিখলাম দ্বারা, দিয়া, কর্তৃক, এই বিভক্তিগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, যে মেঘ দ্বারা লুপ্ত, আর সমাসের নামটা আমরা কি লিখে দেব, তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয়। ঠিক আছে, এইভাবে আমরা লিখে দেব যে তৃতীয় তৎপুরুষ সমাস। ওকে, তাহলে আমরা কি শিখলাম, কোন শব্দের শেষে যদি লুপ্ত থাকে, তখন আমরা সেটাকে কি দেব, তৃতীয় তৎপুরুষ
সমাস হিসেবে আমরা এটাকে অ্যান্সার করব। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, যে এখানে কি আসলো, যে পুষ্প সৌরভ, মানে ফুলের সৌরভ, সৌরভ মানে হচ্ছে কি সুগন্ধ। এখন দেখো এই প্রশ্নে আমরা দেখলাম যে পুষ্প সৌরভ, আমরা আগেই জানি যে সমাসের মানেটা কি, সমাসের মানেটা হচ্ছে শব্দ সংক্ষেপণ, তাই না? তো আমাদের এই প্রশ্নটা আসলো পুষ্প সৌরভ। এখন এই প্রশ্নটা ছিল মূলত পুষ্পের সৌরভ, মানে এটা বড় শব্দটা ছিল কি, পুষ্পের সৌরভ। ওকে, এই পুষ্পের সৌরভ এটা হচ্ছে বড় শব্দ ছিল, হ্যাঁ। তো এখন এটাকে ছোট করে বা শব্দটাকে সংক্ষেপ করে বলা হচ্ছে কি, পুষ্প সৌরভ। তো আমরা যখন একটা শব্দের যে মানে বড় যে অংশটা থাকবে সেটাকে বলা হয় ব্যাস বাক্য। আর এখন আমাদের ব্যাস বাক্যে যদি এর থাকে, তুমি দেখো পুষ্পের, আমরা এইখানে যদি খেয়াল করি যে এখানে আমরা কি পেলাম, এর, যেমন দেখো পুষ্পের এর, তাহলে আমাদের ব্যাস বাক্যে যদি এর থাকে অথবা র থাকে, আমি এখানে দুইটা লিখে দিই, এর অথবা র থাকলে, এর অথবা র থাকলে আমরা কি করব, সমাসের নামটা লিখব ষষ্ঠী, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম, যদি শব্দের শেষে যদি এর থাকে তাহলে আমাকে অবশ্যই কি কি লিখতে হবে, সমাসের নামটা লিখতে হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, এবার আসি, খেয়াল করো। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষে আমি আরেকটা নোটস তোমাদেরকে লিখে দেই। ওকে, আমি একটু লিখে দেই, তাহলে তোমাদের জন্য ইজি হবে আর একটু হেল্পফুল হবে। যেমন দেখো, ওকে, যেমন আমরা লিখতে পারি যে আর কি কি থাকলে তোমার ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে, আমরা লিখতে পারি যেমন শুরুতে যদি রাস থাকে, শুরুতে রাস থাকলে ষষ্ঠী, ষষ্ঠী তৎপুরুষ সমাস। শুরুতে যদি রাস থাকে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন দেখো, তোমাদের পরীক্ষাতে একবার আসলে এভাবে যে রাজ পুত্র, তারপরে পরীক্ষাতে আসলো যে রাজহাঁস, ঠিক আছে? তারপরে আমাদের পরীক্ষাতে আসলো রাজনীতি, তারপরে আসলো রাজপথ, রাজপথ। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে প্রত্যেকটা শব্দের শুরুতে রাজ, তাহলে এটা কি হবে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাকে ব্যাস বাক্য লেখার সময় জাস্ট আমাকে বিভক্তি র অথবা এর বিভক্তি আমাকে লিখতে হবে, র অথবা কি হবে, এর বিভক্তি লিখতে হবে। তাহলে যেমন দেখো আমি এখানে লিখলাম রাজপুত্র, তাহলে আমাকে কি লিখতে হবে, যে রাজার পুত্র, ঠিক আছে? এই যে আমি র বিভক্তি লিখে দিলাম, দ্যাটস ইট। এভাবে আমরা লিখে দেব। ওকে, যেমন দেখো রাজনীতি আমরা কিভাবে লিখবো, যে রাজা, সরি, আচ্ছা আমরা একটু ইরেজার দিয়ে, ওকে, কোনটা যেন, এই যে, তাহলে ধরো তুমি লিখলা যে রাজনীতি, তাহলে আমরা এটাকে কি কিভাবে লিখবো, রাজার নীতি, ঠিক আছে, রাজনীতি। ধরো তোমার রাজপথ আসলো, আমরা কিভাবে লিখবো, এটা কিন্তু আবার অ্যান্সারটা হবে কি, পথের রাজা, ঠিক আছে? এটা কিন্তু আবার যে রাজার পথ, আমরা এভাবে কিন্তু লিখতে পারি না, অর্থাৎ রাজপুত বলতে মূলত পথের রাজাকে বলা হচ্ছে। তো একইভাবে ধরো তোমার পরীক্ষাতে আসলো রাজহাঁস, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, যে হাঁসের রাজা, হাঁসের রাজা, ঠিক আছে, রাজহাঁস। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, হাঁসের রাজা সমান কি হবে, রাজহাঁস। ওকে, এবার আসি জয় মুকুট। এখন আমরা যদি এই শব্দটা খেয়াল করি, জয় মুকুট, মনে রাখবা এটা তো তোমার শব্দ সংক্ষেপণ, মানে এটা তো তোমার ছোট শব্দ। তো এখন এটার বড় শব্দটা কি ছিল, যদি আমরা এটা খেয়াল করি যে জয় মুকুট। ওকে, তাহলে এটা মূলত হচ্ছে জয় সূচক মুকুট, এটা মূলত ছিল জয় সূচক মুকুট, ঠিক আছে?
আমরা এটা মূলত হচ্ছে যে জয় সূচক মুকুট অথবা জয় লব্ধ মুকুট। তো এখন এটা মূলত হচ্ছে ব্যাস বাক্যটা, মানে এটা হচ্ছে বড় শব্দটা, আর এটা হচ্ছে কি শব্দ সংক্ষেপণ। এখন আমরা যখন দেখব যে মাঝখানের শব্দ যখন বাদ যাবে, যখন মাঝখানের শব্দ বাদ যাবে বা মাঝখানের শব্দ লোপ পাবে, হ্যাঁ মাঝখানের শব্দ লোপ পাবে, তখন সেটা কি হবে খেয়াল করো। এই যে সূচক, এখানে দেখো জয় সূচক মুকুট যদি এভাবে লিখি, তাহলে সূচকটা বাদ গিয়ে আমরা পরবর্তীতে এখানে কি পেলাম জয় মুকুট। তার মানে কি মাঝখানের পদ লোপ পাচ্ছে। তাহলে যখন আমরা দেখবো মাঝখানের পদ লোপ পাবে, তখন সেটা হবে মধ্য পদলোপী কর্মধারয়। ঠিক আছে, তো আমরা যদি এটাকে এইভাবেও লিখি, তাহলে কিন্তু যে মাঝখানের পদটা বাদ যাচ্ছে, বাদ, তাই না? তো মাঝখানের পদ যখন বাদ যাবে তখন আমরা অ্যান্সারটা কি লিখবো? তখন আমরা অ্যান্সারটা লিখবো মধ্য পদলোপী কর্মধারয়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে অ্যান্সারটা লিখে দিতে পারি এভাবে যে মধ্য পদলোপী কর্মধারয়। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা কি হবে মধ্য পদলোপী কর্মধারয়। ওকে, যেমন আমি তোমাকে আরেকটা প্রশ্ন যদি দেখাই যে আর কি কি প্রশ্ন আসতে পারে। যেমন দেখো, আমরা ধরো প্রশ্নটা আসলে এভাবে যে খেয়াল করো যে সিংহ, খেয়াল করো আমি লিখলাম এখানে সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। এখন আমরা যদি এই শব্দটা খেয়াল করি যে সিংহ চিহ্নিত আসন, এখন এখানে মাঝখানে পদ বাদ গেল, বাদ দিয়ে এখানে লিখলাম কি সিংহাসন। দেখো সিংহাসন, এই যে মাঝখানে পদ বাদ দিয়ে লিখলাম, তাহলে মাঝখানের পদ যদি বাদ যায় তখন আমরা সেটাকে অ্যান্সারটা কি দিব মধ্য পদলোপী কর্মধারয় দিব। তাহলে এটা হচ্ছে কি একটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো একইভাবে আমরা যদি খেয়াল করি যেমন পরীক্ষাতে আসলো এভাবে সাহিত্য বিষয় সভা সমান সাহিত্য সভা। তো এখন খেয়াল করে দেখো তো এখানেও কিন্তু সেম, যে মাঝখানের পদ লোপ পাচ্ছে বা বাদ যাচ্ছে। তাহলে মাঝখানের পদ যখন বাদ যাবে বা লোপ পাবে, তখন আমরা সেটাকে দেব কি মধ্য পদলোপী কর্মধারয়। তাহলে আমরা এই যে সাহিত্য সভা, এটাকে আমরা দেব কি মধ্য পদলোপী কর্মধারয়, আমরা এটাকে অ্যান্সারটা করব। আচ্ছা, খেয়াল করো তারপরে প্রশ্ন হচ্ছে কি সপ্তাহ। আচ্ছা, আমরা যদি এখানে খেয়াল করি যে আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি একটু খেয়াল করি যে শুরুতে যদি সংখ্যা থাকে এবং তারপরে যদি নাউন থাকে, হ্যাঁ সংখ্যা প্লাস নাউন, সংখ্যা প্লাস নাউন, সংখ্যা প্লাস নাউন, আমরা সেটাকে দিব দ্বিগু সমাস। তাহলে আমরা এখানে কি লিখলাম সংখ্যা প্লাস নাউন সমান দ্বিগু সমাস। এখন আমরা যদি একটু খেয়াল করি যে সপ্তাহ, এই শব্দটার মধ্যে তুমি খেয়াল করে দেখো যে সপ্ত মানে হচ্ছে কি 7, সপ্ত মানে হচ্ছে 7, যেটা হচ্ছে একটা সংখ্যা, আর অহ এটা হচ্ছে একটা নাউন। তাহলে আমরা তো জানি যে সংখ্যা প্লাস নাউন থাকলে আমরা ওই সমাসের নামটা দিব দ্বিগু সমাস। এখন আমাদেরকে ব্যাস বাক্যটা কিভাবে লিখতে হবে? যখন আমরা দ্বিগু সমাসের ব্যাস বাক্য লিখব, তখন আমরা কি করব জাস্ট শেষে আমরা সমাহার লিখব। খেয়াল করে দেখো, তাহলে আমরা এই সমাহার কথাটা কোথায় লিখব? শেষে। তাহলে সপ্তাহ, এটা প্রথম হচ্ছে কি আমরা লিখব দ্বিগু সমাস, তারপরে আমরা ব্যাস বাক্যটা লিখব। কিভাবে লিখব? জাস্ট আমরা এই শব্দটার ঠিক শেষে সমাহার এই শব্দটা লিখে দিব,
এটাই হবে ব্যাস বাক্য। তাহলে আমরা লিখতে পারি এভাবে, সপ্ত অহের সমাহার। ঠিক আছে? তো যেমন দেখো, একবার পরীক্ষায় আমাদের প্রশ্ন আসলে এইভাবে যে চৌরাস্তা। এখন চৌরাস্তা এই শব্দটার মধ্যে যদি খেয়াল করি, যে প্রথমে চৌ মানে হচ্ছে কি 4, চৌ মানে হচ্ছে 4, যেটা একটা সংখ্যা, আর রাস্তা হচ্ছে কি একটা নাউন। তাহলে আমরা কি শিখলাম এখানে? সংখ্যা প্লাস নাউন। এখানে অবশ্যই একটা কথা মনে রাখবে যে এই দ্বিগু সমাসে সবসময় পরপদ প্রধান থাকবে। এখন পরপদ মানেটা কি? পরপদ প্রধান মানেটা হচ্ছে মূলত যে দুটা শব্দ থাকবে, এই যে চৌ মানে হচ্ছে 4, এটা হচ্ছে প্রথম শব্দ, রাস্তার হচ্ছে দ্বিতীয় শব্দ, মূলত হচ্ছে ওই দ্বিতীয় শব্দটাকেই মূলত প্রাধান্য দিবে বা গুরুত্ব দিবে। এখন চৌরাস্তা বলতে 4কে বোঝানো হচ্ছে না, চৌরাস্তা বলতে মূলত ওই রাস্তাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বা প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখতে পারি? যে চৌরাস্তা, তাহলে আমরা লিখতে পারি এভাবে, চৌ ব্র্যাকেটে লিখে দিব 4, আমি একটু ইরেজার করে নেই, তো দেখো আমরা এখানে লিখতে পারি কিভাবে, কি চৌ রাস্তার রাস্তার সমাহার। তাহলে আমরা কি করব, সমাহার কথাটা জাস্ট আমরা শেষে লিখে দিব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি সব চৌরাস্তা এর ব্যাস বাক্য। তা আমরা এইভাবে মূলত দ্বিগু সমাস থেকে প্রশ্ন আসলে আমরা এইভাবে আমরা অ্যান্সারটা লিখে দিব। তারপরে আমরা যদি খেয়াল করি মন মাঝি। তো এখন দেখো মন মাঝি, তুমি দেখো তো মন এটা হচ্ছে কি অদৃশ্য, মাঝি এটা দৃশ্যমান। তাহলে যখন দেখবা প্রথম শব্দটা অদৃশ্য থাকবে আর দ্বিতীয় শব্দটা যখন দৃশ্যমান থাকবে, হ্যাঁ, তখন সমাসের নামটা হবে রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে? খেয়াল করো, মন অদৃশ্য, অদৃশ্য মানে হচ্ছে কি যেটা দেখা যায় না, আর মাঝি এটা হচ্ছে কি দৃশ্যমান, অর্থাৎ যেটা দেখা যায়। তাহলে তুমি দেখো মাঝি এটা দৃশ্যমান, দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা আমরা সমস্যার নামটা কি দিব? রূপক কর্মধারয় সমাস। এবার আসি রূপক কর্মধারয় সমাসে জাস্ট মাঝে কি বসবে? সমাসে ব্যাস বাক্যের মাঝে রূপ বসবে। ঠিক আছে? যেমন দেখো আমরা মন মাঝি এটার অ্যান্সারটা কি লিখতে পারি? যে মন রূপ মাঝি। ঠিক আছে? মন রূপ মাঝি। যেমন দেখো, ধরো তোমার পরীক্ষাতে প্রশ্ন আসলে এইভাবে যে প্রাণ পাখি। ওকে, প্রাণ পাখি। এখন খেয়াল করে দেখো, প্রাণ অদৃশ্য মানে দেখা যাচ্ছে না, আর পাখি এটা দৃশ্যমান। তাহলে যখন দেখবো প্রথমটা অদৃশ্য দ্বিতীয়টা দৃশ্যমান, তখন আমরা রূপক কর্মধারয় সমাস অ্যান্সার দিব। আর এটার ব্যাস বাক্যটা আমরা কিভাবে লিখতে পারি? যে প্রাণ রূপ পাখি। ওকে, তো আমরা এইভাবে মূলত অ্যান্সার গুলো আমরা লিখে নেব। ওকে, তারপরে আসো আমরা পরের শব্দটাতে খেয়াল করি যে সৈন্য সামন্ত। এখন যখন তুমি দেখবা যখন দেখবা দুটি শব্দ থাকবে এবং দুটি শব্দ দিয়ে মূলত দুটি শব্দকে প্রাধান্য দিবে, হ্যাঁ, যেমন দুটি শব্দ কিরকম থাকতে পারে? যেমন দেখো আমি লিখলাম যে আলাদা দুটি শব্দ, আলাদা দুটি শব্দ, অথবা সমার্থক শব্দ, সমার্থক শব্দ। দেখো, হয় তোমার দুটি শব্দ আলাদা থাকবে অথবা সমার্থক শব্দ থাকবে। তাহলে এরকম ভাবে যে কোনো দুটি শব্দ দেখলে আমরা সেই সমাসের নামটা দিব দ্বন্দ্ব সমাস। সমাসের নামটা তখন কি হবে? দ্বন্দ্ব সমাস। খেয়াল করো, যেমন দেখো আমি লিখলাম এখানে মা বাবা। এখন এখানে শব্দ কিন্তু দুটি আলাদা, তাই না? তাহলে আমরা সমাসের নামটা দিতে পারি দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে মাঝে কি বসে? এবং ও আর বসে। ওকে,
এবং ও আর বসে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের মাঝে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? মা বাবা, মা ও বাবা। ঠিক আছে, জাস্ট এইভাবে লিখে দিব। তাহলে একইভাবে যে সৈন্য সামন্ত আমরা কি লিখতে পারি? যে সৈন্য, জাস্ট মাঝখানে আমরা ও লিখবো, সৈন্য ও সামন্ত। ওকে, সৈন্য সামন্ত। যেমন দেখো পরীক্ষাতে ধরো আসলো যে চা বিস্কুট, তাহলে এখানে শব্দ আমরা কয়টি লিখলাম? দুইটি, তাই না? একই রকম না কিন্তু, চা বিস্কুট। এখন এখন চা বিস্কুট বলতে চাকেও বোঝানো হচ্ছে, বিস্কুটকেও বোঝানো হচ্ছে। একইভাবে মা বাবা বলতে মাকেও বোঝানো হচ্ছে, বাবাকেও বোঝানো হচ্ছে। মা বাবা বলতে কিন্তু শুধু মাকে বলা হচ্ছে না, মা বাবা উভয়কে বোঝানো হচ্ছে। একইভাবে সৈন্য সামন্ত বলতে সৈন্যকে বোঝানো হচ্ছে, সামন্তকে বোঝানো হচ্ছে। তার মানে যখন দুটি শব্দকে বোঝানো হবে, দুটি শব্দকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে, তখন সমাসের নামটা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে চা বিস্কুট আমরা মাঝখানে কি লিখতে পারি? চা ও বিস্কুট, সৈন্য সামন্ত, সৈন্য ও সামন্ত, দ্যাটস ইট। এবার আসি আমরা কুমিল্লা বোর্ড 2012 এই প্রশ্নটা আমরা আজকে সলভ করে নিই। খেয়াল করে দেখো। এখন আমাদের প্রথম প্রশ্নটা আমাদের কি আসলো? যে মেঘ লুপ্ত। তুমি একটা কথা মনে রাখবা, যখন শব্দের শেষে লুপ্ত থাকবে, এই যে লুপ্ত, ঠিক আছে, তখন আমরা সমাসের নামটা দিব তৃতীয়া, তৃতীয়া তৎপুরুষ, তৎপুরুষ সমাস। ঠিক আছে, তৃতীয়া তৎপুরুষ সমাস, মেঘ লুপ্ত। ওকে, তাহলে এবার আসি তৃতীয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে তোমরা লিখবা দ্বারা অথবা দিয়া অথবা কর্তৃক। ওকে, তাহলে আমরা তৃতীয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে এভাবে লিখতে পারি যে দ্বারা, দিয়া, কর্তৃক। এবার আসি মেঘ লুপ্ত, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? মেঘ দ্বারা লুপ্ত। ওকে, মেঘ লুপ্ত, মেঘ দ্বারা লুপ্ত, মেঘ লুপ্ত। ঠিক আছে, যেমন দেখো, ওকে, আচ্ছা আমরা প্রশ্নটা সলভ করি সরাসরি। আচ্ছা, এবার আমরা যদি এই প্রশ্নটা খেয়াল করি যে অনাচার শব্দে আমরা ঢাকা বোর্ডে সলভ করার সময় আমরা এই কথাটা ব্যাখ্যাটা অলরেডি দিয়ে ফেলছি যে কোন শব্দের শুরুতে যদি অ থাকে, ঠিক আছে, কোন শব্দের শুরুতে যদি অ থাকে আমরা নঞ্চ তৎপুরুষ সমাস, অ থাকলে কি হবে? নঞ্চ তৎপুরুষ সমাস হবে অ থাকলে। ঠিক আছে, আর আমরা নঞ্চ তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে কি বসবে? নয় বসবে অথবা ন বসবে। তাহলে আমরা এটাকে আমরা কি লিখতে পারি? যে অ এর পরিবর্তে লিখবো নয়। তাহলে বাকিটা লিখে রাখি, বাকিটা লিখে দিব নয়, সরি অ অথবা অনা। তাহলে যে অনা এর পরিবর্তে লিখবো নয়, তাহলে আমরা বাকিটা লিখবো নয় আচার, মানে হচ্ছে কি? অনাচার, নয় আচার। তাহলে আমরা যখন দেখব কোনো শব্দের শুরুতে অ থাকবে অথবা অনা থাকবে, বে থাকবে, বি থাকবে, তখন আমরা সেক্ষেত্রে নঞ্চ তৎপুরুষ সমাস লিখব এবং ব্যাস বাক্যে কি লিখব? নয় লিখব, এটা যেন আমাদের মনে থাকে। আর অবশ্যই এখানে নঞ্চ তৎপুরুষ সমাসে পরপদ প্রাধান্য পাবে, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এবার এই প্রশ্নটা দেখি, যথাসাধ্য আমরা যখন কোনো শব্দের শুরুতে, যথা থাকবে শুরুতে, ঠিক আছে, এই যে শুরুতে যদি যথা থাকে আমরা সমাসের নামটা দিব অব্যয়ীভাব, অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস। শুরুতে কি থাকবে? যথা থাকলে অব্যয়ীভাব সমাস। এখন ব্যাস বাক্যটা কিভাবে লিখবো? আমরা কি করবো? এই যথা এর পরিবর্তে লিখবো সাধ্যকে অতিক্রম না করে। যথা এর পরিবর্তে আমরা কি লিখবো? সাধ্যকে অতিক্রম, সরি, অতিক্রম না করে। যথা এর পরিবর্তে লিখবো অতিক্রম না করে। তাহলে এর পরিবর্তে লিখবো অতিক্রম না করে, অতিক্রম না করে। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে এটার অ্যান্সারটা লিখবো এভাবে যে সাধ্যকে, সাধ্যকে অতিক্রম, অতিক্রম না করে। ঠিক আছে, সাধ্যকে অতিক্রম না করে, যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে। ওকে,
আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেনটা দেখি যে রক্ত মাংস। আমরা জানি যখন দুটি শব্দ থাকবে এবং দুটি শব্দ দিয়ে যদি ওই দুটি শব্দকে প্রাধান্য দেয়, দুটি শব্দকে গুরুত্ব দেয়, ওই দুইটি শব্দকে যদি বোঝায়, তখন আমরা সেই ক্ষেত্রে সমাসের নামটা দেব দ্বন্দ্ব সমাস। খেয়াল করে দেখো এখানে রক্ত মাংস, এখন রক্ত মাংস দিয়ে কিন্তু রক্তকেও বোঝানো হচ্ছে। আচ্ছা, আমি একটু কালারটা নিয়ে নেই। রক্ত মাংস বলতে রক্তকে বোঝানো হচ্ছে, মাংসকেও বোঝানো হচ্ছে। তার মানে এখানে মূলত দুটি শব্দকে প্রাধান্য দিচ্ছে। তাহলে আমরা অবশ্যই কি করব, সমাসের নামটা দিব দ্বন্দ্ব সমাস। আগে আমাদেরকে ব্যাস বাক্যটা লিখতে হবে। তাহলে আমরা ব্যাস বাক্যটা লিখে নিই, রক্ত ও মাংস। আমরা তো জানি ব্যাস বাক্যের মাঝখানে ও বসে, তাই না, দ্বন্দ্ব সমাসে। আর সমাসের নামটা লিখে দিবে এইভাবে যে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তো আমরা জাস্ট এইভাবে লিখে নেব। পরের প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, যৌবন সূর্য। এখন এই শব্দটার মধ্যে খেয়াল করে দেখো তো যে প্রথম শব্দ অদৃশ্য, দেখা যায় না, কিন্তু দ্বিতীয় শব্দটা দৃশ্যমান, দেখা যাচ্ছে। যেমন দেখো যৌবন, এটা কি দেখা যায়, দেখা যায় না, এটা অদৃশ্য। আর হচ্ছে সূর্য, এটা কি দৃশ্যমান, এটা দেখা যাচ্ছে। তার মানে এটা কি হবে, রূপক কর্মধারয় সমাস হবে। তাহলে আমরা সমাসের নামটা লিখবো রূপক কর্মধারয় সমাস। আর আমরা জানি রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মাঝখানে কি বসে, রূপ বসে। তাহলে আমরা যৌবন সূর্য আমরা কিভাবে লিখতে পারি, যে যৌবন রূপ সূর্য। ওকে, যৌবন রূপ সূর্য, যৌবন সূর্য। তাহলে আমরা সমাসের নামটা লিখে দেব এভাবে যে রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, জাস্ট আমরা এভাবে লিখে দিব যে রূপক কর্মধারয় সমাস। ওকে, নেক্সট। এবার আসি শ্রমলব্ধ। আমরা কিন্তু ওই শব্দটা দেখেই কিন্তু আমাদেরকে সমাসের নামটা বুঝতে হবে, কারণ ওই শব্দটার মধ্যে কিন্তু তোমার টেকনিকটা দেওয়া থাকবে। এখন দেখো এই যে শব্দটা আসলো শ্রমলব্ধ, আমরা যখন কোনো শব্দে কোনো শব্দের শেষে যখন লব্ধ থাকবে, কোনো শব্দের শেষে যখন লব্ধ থাকবে, লব্ধ, তখন আমরা সমাসের নামটা দিব তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া, সরি স্পেলিংটা একটু মিস্টেক, তৃতীয়া। তাহলে আমরা সমাসের নামটা দিব তৃতীয়া তৎপুরুষ। ঠিক আছে, এবার আসি ব্যাস বাক্যটা আমরা কিভাবে লিখবো। আমরা জানি তৃতীয়া তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যের মাঝখানে দ্বারা, দিয়া, কর্তৃক যে কোনো একটা বসে। তাহলে আমরা এটা লিখবো যে শ্রম দ্বারা, হ্যাঁ, শ্রম দ্বারা লব্ধ। ঠিক আছে, শ্রম লব্ধ, জাস্ট আমরা এইভাবে লিখে দিব। ওকে, এবার আসি পরের প্রশ্নটা। খেয়াল করো, আমরা এখানে একটা নোটস করে রাখতে পারি, যে আমরা একটা নোটস করে রাখি, যখন তুমি দেখবা যে একটি সংখ্যা, এটা লিখে রাখো, একটি সংখ্যা সমান নিত্য সমাস, নিত্য সমাস। এরপর লিখবো আমরা দুটি সংখ্যা সমান দ্বন্দ্ব সমাস। খেয়াল করো, একটি সংখ্যা নিত্য সমাস, দুটি সংখ্যা দ্বন্দ্ব সমাস। এবার দুটি সংখ্যার মাঝখানে হাইফেন থাকবে, ওকে, হাইফেন থাকবে, আর একটি সংখ্যাতে কোনো হাইফেন থাকবে না। হাইফেন তো জানি জাস্ট এরকম, যেমন দেখো তোমার 92, এই সংখ্যাটার মাঝখানে কিন্তু কোনো হাইফেন দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে কি একটি সংখ্যা, এটা হচ্ছে কি একটি সংখ্যা। তা আমরা তো জানি একটি সংখ্যা মানেই হচ্ছে কি নিত্য সমাস। এখন ধরো তোমার একটা প্রশ্ন এইভাবে আসলো যে 7, 5, তাহলে এখানে সংখ্যা হচ্ছে দুটি, তাই না, মাঝখানে হাইফেন। তাহলে যখন সংখ্যা দুটি হবে আমরা দ্বন্দ্ব সমাস দিব। আর এরপর তোমরা আরেকটা নোটস করে রাখো, সংখ্যার ক্ষেত্রে ব্যাস বাক্যে এবং ও আর বসে, এবং ও আর বসে, এবং ও আর বসে। সংখ্যার ক্ষেত্রে কি বসে, ব্যাস বাক্যে এবং ও আর বসে। ওকে, তো এখন দেখো যেমন 7, 5 আমরা কি লিখতে পারি, জাস্ট মাঝখানে ও লিখে দিব যে 7 ও 5। ওকে, ধরো তোমার পরীক্ষাতে প্রশ্ন আসলো যে 7, 17, আমরা কি লিখবো, 7 ও 17, 7 ও 17। এখন যখন একটি সংখ্যা আসবে তখন আমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, খেয়াল করো,
দুটি সংখ্যা তো একেবারে সহজ, মাঝখানে আমি ও লিখে দিব, অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যখন একটি সংখ্যা আসবে তখন আমরা বিষয়টা কিভাবে লিখতে পারি খেয়াল করো। এটা বুঝতে হলে তোমাকে এখানে দুইটা কথা মাথায় রাখতে হবে। এক নাম্বার, ধরো 92, এটা হচ্ছে একটি সংখ্যা। তুমি কি করবা, একটা কাজ করবা, মনে মনে এই সংখ্যাটা এভাবে কল্পনা করবা, ইমাজিন করবা। এটা আবার লেখা যাবে না, 92 এভাবে লেখা যাবে না, জাস্ট তুমি এভাবে ইমাজিন করো। ওকে। এরপর ধরো তোমার পরীক্ষাতে প্রশ্ন আসলো যে 12। ওকে, তাহলে এখানেও কিন্তু মাঝখানে হাইফেন নাই, তাহলে এই শব্দটাকেও কিন্তু তোমাকে একটি সংখ্যা ধরতে হবে। তাহলে এখন এটার ব্যাস বাক্যটা লেখার আগে তুমি জাস্ট মনে মনে এইভাবে ইমাজিন করো যে সংখ্যাটা এরকম। এবার আসি, সংখ্যাটা আমরা ব্যাস বাক্যটা কিভাবে লিখবো। তুমি দেখবা যে ডান পাশে 92 এর ডান পাশের সংখ্যাটা হচ্ছে 2, 12 এর ডান পাশের সংখ্যাটাও হচ্ছে কি 2। তাহলে তুমি এই যে 12 এর ব্যাস বাক্যটা লিখবে এইভাবে, প্রথমে কি করবা, ডান পাশের সংখ্যাটা আগে লিখে ফেলবা। তাহলে ডান পাশের সংখ্যাটা হচ্ছে কি 2 লিখবা। এরপর কি করবা, মাঝখানে ও লিখবা। আমরা তো জানি সংখ্যার ক্ষেত্রে কি বসে, মাঝখানে ও বসে এবং বসে আর বসে। তাহলে আমরা লিখতে পারি যে 2 ও। এবার আসি, 2 এর সাথে কত যোগ করলে 12 হবে। আমরা জানি 2 এর সাথে 10 যোগ করলে হবে 12। তাহলে 12 এর ব্যাস বাক্যটা আমরা লিখতে পারি 2 ও 10। ওকে, এখন দেখো, ধরো তোমার পরীক্ষাতে আসলো 11, তাহলে 11 এর ডান পাশের সংখ্যাটা কত, 1। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 1 ও 10, এটা হচ্ছে কি 11 এর ব্যাস বাক্য। তাহলে 92, আমরা এটাকে কি লিখতে পারি, ডান পাশের সংখ্যাটা আমরা আগে লিখে দেব, তাহলে কি 2 ও 90। ঠিক আছে, কারণ আমরা জানি 2 এর সাথে 90 যোগ করলে সেটা হবে কি 92। তাহলে একইভাবে ধরো তোমার পরীক্ষাতে প্রশ্ন আসলো যে 95 এর ব্যাস বাক্য কোনটি। আমরা কি লিখবো, ডান পাশের সংখ্যাটা আগে লিখে দেবো, যে 5 ও 90 সমান 95। তো তারপর আসো জনাকীর্ণ। আমরা যদি এই প্রশ্নটা দেখি, তুমি একটা কথা মনে রাখবা যে কোনো শব্দের শেষে যদি আকীর্ণ থাকে, আকীর্ণ এই শব্দটা দেখে তোমাকে মনে রাখতে হবে যে এটা তৃতীয়া তৎপুরুষ হবে। ঠিক আছে, তৃতীয়া তৎপুরুষ হবে। ওকে, তো জনাকীর্ণ মানেটা হচ্ছে কি, জনমানুষ দ্বারা পরিপূর্ণ, এটাকে বলা হয় জনাকীর্ণ। এখন আমরা জানি তৃতীয়া তৎপুরুষ সমাসের মধ্যে কি বসে, তৃতীয় বিভক্তি বসে। এবার আসি তৃতীয় বিভক্তিগুলো কি কি, দ্বারা, দিয়া, কর্তৃক, তাই না, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। ওকে, কর্তৃক এটা তেমন একটা লিখতে হয় না, তো দ্বারা এটা দিয়ে মূলত সবচেয়ে বেশি অ্যান্সার লিখা হয়। তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখতে পারি, যে মাঝখানে আমরা কি লিখবো, দ্বারা লিখবো। তাহলে আমরা লিখি জন দ্বারা, জন দ্বারা, হ্যাঁ, জন দ্বারা কি আকীর্ণ, জনাকীর্ণ। ওকে, জন দ্বারা আকীর্ণ, জনাকীর্ণ। ওকে, তো আমরা সর্বশেষ প্রশ্ন, মন গড়া। ওকে, এবার আসি, কোন শব্দের শেষে যদি গড়া থাকে, গড়া বুঝতে হবে তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে কি বসে, দ্বারা, দিয়ে, কর্তৃক, এই তিনটা যে কোনো একটা বসবে। তাহলে আমরা সেম এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মন দ্বারা গড়া, অথবা আমি এটাকে দ্বারা এর পরিবর্তে লিখতে পারি দিয়ে, যে মন দিয়ে গড়া। হ্যাঁ, এভাবেও লিখতে পারি। ঠিক আছে, তো তোমরা জাস্ট এভাবে বোর্ড কোশ্চেনগুলো সলভ করে নিবা, আর এভাবে সলভ করলে ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে এবং তোমরা সামনের পরীক্ষাগুলো অবশ্যই ভালো দিবে সেই কামনা করি। এবং আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।